প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা ভার্চুয়ালি দুজন অতিথিকে যুক্ত করেছি এবং যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং। আমরা সাধারণত রাজনীতি নিয়েই কথা বলি, কিন্তু রাজনীতির বাইরেও যে অনেক বিষয় রয়েছে এবং সেই বিষয়গুলো আমাদের জীবনের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে, সেই রকম একটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। অর্থাৎ যারা প্রবাসে থাকেন, অনেকে তাদেরকে প্রবাসী বলেন, অনেকে আবার সেই প্রবাসী শব্দটার সঙ্গে তারা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা বলেন যে এটি একটু পরপর শোনায় শব্দটি, রাদার তারা বলেন যে তারা অনাবাসী। তো এই প্রবাসী বা অনাবাসী বাংলাদেশি যারা রয়েছেন, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, পরিসংখ্যান বলছে তাদের সংখ্যা প্রায় 1.5 কোটি। এবং এই মানুষগুলোকে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে, বাংলাদেশের যে সম্ভাবনা এবং বাংলাদেশের যে সংকট রয়েছে সেখানে তাদের যে সংযুক্তি বা সংযোগ, সেটি কীরকম, আদৌ প্রয়োজন আছে কিনা, এবং এটি যে বহুমাত্রিক দিক রয়েছে সেটি নিয়ে কথা বলবার জন্য আজকে আমরা দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের দুজনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন মনজিলা পলা উদ্দিন, ব্যারোনেস উদ্দিন, যিনি হাউস অব লর্ডসের সদস্য এবং প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বাঙালি বলতে বাংলাদেশি বংশোদ্ভূত, যিনি হাউস অব লর্ডসের সদস্য হিসেবে আমাদেরকে গৌরবান্বিত করেছেন। তিনি আজকে আমাদের অতিথি এবং এই পরিচয়ের বাইরেও তার বড় পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বহু বছর ধরে কাজ করছেন। বাংলাদেশের সঙ্গে তার একটা সম্পৃক্ততা রয়েছে এবং দ্য গার্ডিয়ান পত্রিকার যে মুসলিম উইমেন পাওয়ার লিস্ট বা যে তালিকা রয়েছে সেখানেও তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল। আমাদের সঙ্গে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর শাহাদুজ্জামান, যিনি সাসেক্স ইউনিভার্সিটির গ্লোবাল হেলথের অধ্যাপক এবং কথা সাহিত্যিক। তার লেখালেখির সঙ্গে বোধ করি আমার যারা দর্শক রয়েছেন অনেকেই পরিচিত। আমরা এই দুজনের সঙ্গে আমাদের এনআরবি বা নন রেসিডেন্ট বাংলাদেশি, তাদের বাংলাদেশ নিয়ে যে ভাবনা রয়েছে, সম্পৃক্ততা রয়েছে এবং পটেনশিয়াল রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। শুরুটা আমি করতে চাই মনজিলা পলা উদ্দিন, ব্যারোনেস উদ্দিন, আপনাকে দিয়ে শুরুটা করতে চাচ্ছি। বাংলাদেশির বংশোদ্ভূত হিসাবে, মানে আপনি দীর্ঘদিন ব্রিটেনে অবস্থান করছেন, কিন্তু বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের সঙ্গে আপনার যোগাযোগটা অন্তত আমরা যারা দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে রয়েছি আমরা খুব প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেছি। প্রথমেই আপনার কাছে একটু ব্রডার অ্যাঙ্গেল থেকে জানতে চাই যে বাংলাদেশের সঙ্গে একজন অনাবাসী বাংলাদেশি হিসেবে আপনার যে কানেক্টিভিটি বা সংযোগ, সেটি কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ব্যারোনেস উদ্দিন। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ আপনাকে বুলবুল হাসান ভাইয়া। আপনি প্রথম ডিসকোর্সে লাগিয়ে দিয়েছেন বিরাট বড় ঝামেলা এবং প্রবাসী এবং অনাবাসী। I don't know that আমি এটা নিয়ে কমফোর্টেবল, just as I've never been comfortable the term diaspora, হ্যাঁ, বিকজ এখানে বলে যে আমরা সব স্ক্যাটার্ড, একটা কমিউনিটি হিসেবে স্ক্যাটার্ড। আমাদের সবার আত্মার একটা সম্পর্ক আছে বাংলাদেশের সাথে। যারা আমরা এখানে এসেছি, আমি এসেছি এখানে 53 বছর প্রায় হয়ে গেছে। আমার বাবা এখানে ছিলেন এবং আমার মাকে নিয়ে আমরা 5 ভাই বোন হিসাবে এখানে এসেছি। খুব আমি নিজেকে লাকি মনে করি যে আমার সুযোগ ছিল প্রায় প্রথম থেকেই, অনেক বয়স যখন অনেক অল্প, ইন মাই 20s, বাংলাদেশের কমিউনিটি এখানে যারা আছে, ব্রিটিশ বাংলাদেশি যারা আছে এবং অন্যান্য যারা কমিউনিটি যারা অন্যান্য দেশ থেকে এসছেন, এমন জায়গাতে এসে আমার ভাগ্য টেনে নিয়ে এসেছিল যেটা হচ্ছে টাউন হ্যামলেট, ইস্ট এন্ড অফ লন্ডন। এখানে অনেক ধরনের কমিউনিটি আছেন এবং ওনাদের যে একটা আমাদের কিভাবে আমরা ব্রিটিশ হিসাবে, আমরা লন্ডনি হিসাবে, আমরা কমিউনিটি হিসাবে এখানে থাকবো, আমাদের অধিকার সম্বন্ধে এবং আমাদের জীবনের পথে অনেক কিছু জরুরি দরকার, ইনস্টিটিউশনের সাথে একটা সম্পর্ক, কমিউনিটির সাথে সম্পর্ক, মনে করেন রাইটস অফ হেলথ, এডুকেশন, নানান কিছু নিয়ে আমাদের এখানে অনেক বাংলাদেশি নেতাদের, আমি নেতা বলবো না এভাবে, যে লিডার যারা আমরা এখানে হোমগ্রোন, যারা রেজিলিয়েন্ট বিল্ডার, যারা এখানে লিডারশিপ দিয়েছেন, এটা বলবো লিডারশিপ, নট লিডার্স, যারা লিডারশিপ দিয়েছিলেন আমাদের এলাকাটা কমপ্লিটলি চমৎকার ভাবে একেবারে পাল্টিয়ে দিবে, যাতে আমরা এখানে আমাদের
মানে সমাজকে, আমাদের পরিবারকে আমরা এস্টাবলিশ করতে পারি অ্যাজ Sure. ব্রিটিশ সিটিজেন্স উইথ গ্রেট ডিল অফ লাভ অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড অনার অফ বাংলাদেশি হেরিটেজ। রাইট। এখন যেটি একটু ব্রিফলি আপনি আমাদেরকে বলেন যে এই কমিউনিটি বলতে তো শুধুমাত্র একটা পার্টিকুলার কমিউনিটি নয়। কমিউনিটি বলতে আমরা বুঝি যে যেসব কমিউনিটি আপনার চারপাশে বাস করছে তাদের সঙ্গে সংযোগ স্থাপন এবং তাদের জন্যে কাজ করা, তাদেরকে নিয়ে কাজ করার যে একটা ধারণা ব্রিটিশ সোসাইটিতে রয়েছে, সেটি আপনি বহু বছর ধরে করছেন। কিন্তু এই যে বাংলাদেশকে কানেক্ট করা বা বাংলাদেশের জন্য অনুভব করা, ফিল করা, বাংলাদেশের জন্য কিছু করার যে একটা মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, তাগিদ রয়েছে, ডিজায়ার রয়েছে, সেটিকে আপনি কিভাবে দেখেন ব্যারোনেস উদ্দিন, যদি একটু বলেন। আই থিঙ্ক কি বলবো, অনেক লম্বা, অনেক কমপ্লেক্স কোয়েশ্চেন। আমি বলবো এটা অনেক কিছু বলা যায়। আপনি চিন্তা করেন, যদি যখন এসেছিলাম এখানে প্রথমে, তখন আমরা মনে করছিলাম যে আমরা সবাই ইন দ্য 70s কিভাবে সার্ভাইভ করব এখানে। রেসিজম, ইসলামোফোবিয়া, অনেক ধরনের আমরা ব্যারিয়ার আমরা ফেস করেছি, কালচার থেকে লিঙ্গুইস্টিক, ভাষা, অনেক কিছু। এবং আমরা যখন ডিসাইড করেছিলাম প্রথমে, কারণ আমরা যে এলাকাতে এখানে এসেছিলাম সেখানে একটা হিস্ট্রি ছিল, হিউগোনোস, আইরিশ, জুইশ, নাও অফ কোর্স বাঙালি, সোমালিয়ান, মরক্কান, ভিয়েতনামিজ, অনেক ধরনের কমিউনিটিস আছে। এবং সবার যে একই ধরনের আশা ভরসা, একই ধরনের এক্সপিরিয়েন্স, এটা সত্যি না। তো সবাইকে জড়িয়ে নিয়ে আমরা কিভাবে নিজেদেরকে এখানে এস্টাবলিশ করব, এটা হচ্ছে একটা স্ট্রাগল। এবং আমরা অনেক কিছু করার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু সাকসেসফুল অর নট, ডাজন্ট ম্যাটার ইন দ্যাট সেন্স। আমার জেনারেশন তখন, উই ওয়ার ইন আওয়ার 20s, very large group who made a very fundamental difference. একটা জিনিস হচ্ছে which connects to Bangladesh, which is that we never left Bangladesh on one side. আমরা আমাদের, because of our parents, because of our heritage, আমি তো অবশ্যই ছিলাম যখন যুদ্ধ হচ্ছিল, তার যে একটা দায়িত্ব। হ্যাঁ, আমরা আমার ছোট ভাই এক মুঠ মাটি নিয়ে এসেছিল দেশ থেকে। all throughout his flight he held it and he had it here for a long time. আমার পরেরটা যেটা, আমরা মনে করছিলাম হয়তো আর কোনোদিন দেশে যেতে পারবো না, এরকম অবস্থা। কিন্তু আমরা সবাই আমাদের জেনারেশনে আমরা অনেক চেষ্টা করেছি যে whatever happens here, আমাদের জীবনে আমাদের একটা লিঙ্ক, আমাদের একটা ব্রিজ, আমাদের একটা সম্পর্ক, নারী সম্পর্ক বলেন আর যেটাই বলেন, আছে, রয়েছে। এবং বাংলাদেশ কিভাবে ভালো থাকবে, পিসফুল থাকবে, ইকোনমিক্যালি স্ট্রং থাকবে, এটা কিন্তু আমাদের একটা একেবারে মানে it's embedded in everything we have done, আমি এটা বলবো। যার ফলে I'm interested in politics. I had the privilege of chairing the All Party Parliamentary Committee after Peter Shore for 7 years. এবং যার সূত্রে, যার মানে প্ল্যাটফর্মে বাংলাদেশের যারা লিডারশিপ দিয়েছে, পলিটিক্যাল পার্টিস যারা, ওনাদের সাথে সবসময় চেষ্টা করেছি যে পার্লামেন্টের সাথে একটা ব্রিজ রাখবে। এবং আমি চেষ্টা করেছি ফেসিলিটেট অ্যান ইন্ডিপেন্ডেন্ট রোল। অনেকে দেখে না এই হিসাবে, আপনি অবশ্য জানেন এটা। যে পার্টি আসে তখনই তারা বলবে এটা ফ্লিপ করে যে আমি হয়তো অন্য একটা পার্টির জন্য কাজ করেছি। কিন্তু আমি হ্যান্ড অন হার্ট আমি এখনো বলতে পারবো যে ইট ইজ অলওয়েজ বিন অ্যাবাউট বাংলাদেশ। ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার যে প্ল্যাটফর্মটা কি, কে লিডারশিপে। অফকোর্স ইট ম্যাটার্স দ্যাট দে আর ডুইং ওয়েল। আমরা চাই যে তারা দে উইল ডু ওয়েল, বিকজ এখনো আপনি জানেন যে আমাদের পরিবারে যারা আমরা সবাই আছি এখনো চেষ্টা করি যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। আমার স্বামী সিলেটের, আমার জন্ম রাজশাহীতে, আমার স্বামী সিলেটে, এবং প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক গ্রামে গ্রামে মনে করেন আমাদের পরিবাররা, স্কুল, ক্লিনিকস, ব্রিজেস, রোডস, ইনফ্রাস্ট্রাকচার, সবার কন্ট্রিবিউশন আছে। যার ফলে আমি বলবো যে অ্যাজ মাচ এজ আমরা যারা আছি এখানে, আমরা চেষ্টা করছি আমাদের
জীবনের যে একটা উন্নতি হবে, আমরা সিমিলারলি আমরা আরেকটা ট্রাজেক্টরি আমাদের ছিল, নিশ্চয়ই। সাইড ট্রাজেক্টরি, which is as important as one of my children to say Right. Bangladesh should develop, Bangladesh should stay well, Bangladesh should stay peaceful. আর জাস্ট ভেরি লাস্ট পয়েন্ট উড বি দ্যাট আমি চেষ্টা করেছি যে যখনই কিছু করি, to try and involve all parties, all partners, এবং make sure that it is not a partisan objective and it's not a partisan outcome. নিশ্চয়ই। আমি এটা বলবো যে আমরা সবাই খুব চেষ্টা করছি এটা নিয়ে নিশ্চয়ই ব্যারিস্টার সবসময়। উদ্দিন, আপনার কাছে আমি আবারও আসবো। আমরা একটু অধ্যাপক শাহাদুজ্জামান আপনার কাছে আসতে চাই। ব্যারিস্টার উদ্দিন তার অনুভব বা তার যে বাংলাদেশ নিয়ে ভাবনা বা তার কানেক্টিভিটিকে কিভাবে তিনি দেখেন সেটি বলেছেন। আপনার কাছে আমি একটু খুব সরাসরি জানতে চাই যে বাংলাদেশের সঙ্গে এই যে সংযোগটা, এটিকে অনেকে বলে থাকেন যে শেকড়ের সঙ্গে সংযোগ। আপনার কাছে সংযোগটা কীরকম? এটা কি কেবলই স্মৃতি, নাকি এই যে আপনার পরিবারের একটা অংশ এখনো হয়তো বাংলাদেশে আছেন বা বন্ধুরা আছেন, মানুষ আপনাকে বেশি টানে, নাকি এটা এক ধরনের বাংলাদেশে আপনি জন্ম নিয়েছেন বলে দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ নিয়ে আপনি ভাবেন, আপনার লেখালেখির জগৎটা সেখানে সম্প্রসারিত হয়েছে? ধন্যবাদ বুলবুল হাসান, প্রথমত আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা দেখছেন। বলা আপার মতো আমি এত দীর্ঘদিন এখানে নেই, তারপরেও মোটামুটি কম সময় হলো না। যেটা উনি বলছিলেন আমিও সেই কথাটা একটু বলবো, যে আপনি শুরুতেই যে দুটো কথা বললেন, এক ধরনের বিতর্কের ভেতর দিয়ে আলাপটা শুরু করতে হবে হয়তো। এই যে অনাবাসী প্রবাসী এই ধারণা গুলো নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এটা ঠিক আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি, আমি নিশ্চয়ই আমার পা দেশের মাটিতে নেই, আমার একটা ভিন্ন পাসপোর্ট আছে, কিন্তু আমি মনে করি যে দেশ পাসপোর্টের ভেতরে থাকে না, দেশ কোনো মানচিত্রের ভেতরে থাকে না, দেশ থাকে মনের ভেতরে। আমার মনের ভেতরে বাংলাদেশ সবসময় আছে, আমার ভৌগোলিক অবস্থানের উপরে সেটা নির্ভর করে না। এটা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে তো আমরা ধরেন এমনি কথা বলছি, কিন্তু এগুলো নিয়ে যারা একাডেমিক আলোচনা হয়েছে, প্রবাসী যে সত্তা, এই প্রবাসী সত্তা নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। একটা কনসেপ্ট বলা হয় যে ফ্র্যাকচার্ড আইডেন্টিটি, যেই তার দেশ ত্যাগ করেছে, বাংলা একটা ঠাঁই নাড়া বলে একটা কথা আছে, যে ঠাঁইটা যার নড়ে গেছে তার আইডেন্টিটিটাও ফ্র্যাকচার্ড হয়ে যায়। আমি এই কোন দেশের নাগরিক, আমি কি ভাবছি সেটার চেয়ে বড় কথা হচ্ছে আমি এখানকার যে হোস্ট কমিউনিটি তারা আমাকে কি ভাবছে, সেটা বেশি জরুরি। তো আমি যাই ভাবি না কেন, আমি নিজেকে, আমার একটা দেশের পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট আমার আছে, কিন্তু আমি মনে প্রাণে আমি একজন মানে আইনগতভাবে এখানকার নাগরিক। নিশ্চয়ই এখানকার দায়িত্ব আমি পালন করছি, এখানে ভূমিকা রাখছি, কিন্তু আমার ভেতরের সত্তার ভিতরে বাংলাদেশ সবসময় আছে। তাছাড়া আমি যে আমার যা কিছু অর্জন, আমি আমার পঠন পাঠন, আমার লেখার কথা বললেন, এর পুরোটাই হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট। আমি বাংলাদেশের প্রোডাক্ট, সেটা আমি এখানে এসে এক ধরনের ব্যবহার করছি, কিন্তু আমি তৈরি হয়েছি বাংলাদেশে। আমার মানে আমরা তো সবাই উই আর কাইন্ড অফ প্রোডাক্ট অফ আওয়ার ওন হিস্ট্রি। তো আমার পুরো ইতিহাসটাই হচ্ছে, আমি এমন একটা বয়সে এসেছি, আমি হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট। সুতরাং আপনি যেটা বললেন, এটা শুধুমাত্র নস্টালজিয়ার বিষয় নয়, কিংবা একটা স্মৃতি কাতরতার বিষয় নয়, এটা আমি একেবারে ভেতরের তাগিদ থেকে একটা দায়িত্বের ব্যাপারও। আমি যে দেশটা আমাকে তৈরি করেছে, আমি যে তৈরি হয়েছি, সেটা শুধু আমার একার অর্জন না, এবং যে মানুষগুলো আমাকে তৈরি করেছে। আমি এই যে গ্লোবাল হেলথ পড়াই, কিন্তু আমার সমস্ত অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশের পাবলিক হেলথে কাজ করার ভেতর দিয়ে আমি যে অর্জনটা করেছি, এই সবগুলি মিলে আমি এই মানুষটা। সুতরাং এখানে আমি আমার জ্ঞানকে, আমার জীবনকে যাপন করছি বটে, কিন্তু আমার ঋণ আছে ভীষণ রকম ভাবে। এটা শুধু কথার কথা না, এটা একেবারে সাবস্টেন্সিয়াল ঋণ আছে বাংলাদেশের আমাকে তৈরি করার পেছনে। সুতরাং আপনি যে প্রশ্নটা করলেন, আমার সরাসরি উত্তর হবে এটা শুধু নস্টালজিয়ার ব্যাপার নয়, নস্টালজিয়া তো অবশ্যই আছে, কিন্তু এটা একটা দায়িত্বের ব্যাপারও বটে ভীষণভাবে। আমাদের তো আসলে
প্রশ্ন এবং আলোচনার অনেক বিষয় রয়েছে, কিন্তু একটু ব্রিফলি আপনার কাছে একটা বিষয় জানতে চাই যেটি বারবার আমাদের ভেতরে বিতর্ককে উস্কে দেয়। সেটি হচ্ছে যে যখনই বাংলাদেশের রাজনৈতিক সংকট দেখা দেয়, রাজনীতি নিয়ে মানুষ যখন কথা বলেন বা বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে যখন একজন প্রবাসী বাংলাদেশি যখন কথা বলেন, কখনো কখনো বাংলাদেশের কেউ কেউ এই প্রশ্ন করেছেন যে উনি তো থাকেন বিদেশে, বাংলাদেশ নিয়ে কেন এত ওনার মাথা ব্যথা? মানে আপনি আসেন, আমি বাংলাদেশে যে ধরনের ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছি আপনি তো সেটা বুঝছেন না। মানে এই যে এক ধরনের আদারনেস তৈরি করে দেওয়া যে বাংলাদেশের ভূখণ্ডে না থাকার অর্থই হচ্ছে বাংলাদেশ নিয়ে চিন্তা করা যাবে না, বাংলাদেশ নিয়ে মন্তব্য করা যাবে না, এবং বাংলাদেশ থেকে তিনি যে দূরে আছেন এটাকে এক ধরনের প্রতিষ্ঠিত করবার প্রয়াসটাকে কিভাবে দেখেন আপনি? রাইট, না এটা ইন্টারেস্টিং বিষয়। এটার ভিতরে একটা গভীর প্যারাডক্স আছে, এগুলো নিয়ে অনেক কথা বলার প্রয়োজন আছে। এটা দুই দিক থেকেই কথাটার ভিতরে সত্যতা আছে। একটা হচ্ছে যে মানে যিনি এটা ঠিক যে যিনি প্রতিদিনের বাংলাদেশের প্রতিদিনের যে জীবনযাপনের যে সংগ্রাম এবং বিভৎসতা, নানা রকম আমি বলবো যে জটিলতার ভিতর দিয়ে যাপন করছেন প্রতিদিনের, সেটা থেকে তো একটা দূরত্বে আছি আমি। সেটা হয়তো পুরোপুরি আমরা একেবারে লিভড এক্সপিরিয়েন্স, যেটা এমবডিড এক্সপিরিয়েন্স যেটাকে বলে, সেটা হয়তো সেভাবে নেই। কিন্তু তার মানে এই না যে আমি বাংলাদেশ নিয়ে আমার ভালোবাসা, উদ্বিগ্নতার কোনো কমতি আছে। বরং উল্টো আমি তো দেখেছি, আমি মানে অনেক বাংলাদেশের ভিতরে যার মাটির ভিতরে বাংলাদেশের মাটিতে আছে, তারা বহু মানুষ মানে মনটা পড়ে আছে দেশের বাইরে, তারা কিভাবে দেশের বাইরে যেতে পারে সেই চেষ্টার ভিতরে আছে। সুতরাং এটা খুব মানে একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার। আবার এটাও বলবো যে অনেকের ক্ষেত্রে মানে আমি দেখেছি যে প্রবাসে বসে এক ধরনের মানে একটা ব্লাইন্ড সমালোচনা বাংলাদেশকে নিয়ে করা, বাংলাদেশ বিষয়ে এক ধরনের জাজমেন্ট দিয়ে দেওয়া, সেই প্রবণতাটার ভিতরে সমস্যা আছে। এখন আপনি অনেকটা মানে রবীন্দ্রনাথ এক সময় এই নিয়ে একটা কথা বলেছিলেন যে মানে শীতের দিনে আগুনের পাশে বসে আগুন পোহাতে খুব ভালো লাগে, কিন্তু যে আগুনের ভেতরে আছে, পুড়ছে, তার সাথে তোমার এই উত্তাপটাকে তুমি তুলনা করতে পারবে না। আমরা বেশ একটা ওম নিয়ে, বেশ আগুন জ্বলছে সেটা থেকে এক ধরনের ওম নিয়ে কথা বলছি। সুতরাং আমি এই ধরনের প্রবাসীদের এক ধরনের আনক্রিটিক্যাল জাজমেন্টাল এক ধরনের যে অবস্থান বাংলাদেশ নিয়ে, সেটার আমি সমালোচনা করি। আবার বাংলাদেশের মানুষ যারা ভাবেন যে মানে প্রবাসে থাকে বলে উনি বাংলাদেশের ভেতরে থাকেন বলে বাংলাদেশকে বেশি ভালোবাসেন, তার উল্টো উদাহরণ আমার অনেক অনেক আছে। নিশ্চয়ই। বেরানুস উদ্দিন, আপনার কাছে একটু আসতে চাই যে আমরা প্রথম প্রজন্মের যারা প্রবাসী বাংলাদেশি রয়েছি, তাদের যে আবেগ বাংলাদেশ নিয়ে বা তাদের যে কালচারাল এক্সপোজার, মানে বাঙালি সংস্কৃতি বা বাংলা ভাষা ইত্যাদি ইত্যাদি বিষয়ে, সেটি স্বাভাবিকভাবে দ্বিতীয় কিংবা তৃতীয় প্রজন্মের মধ্যে সেইভাবে কাজ করে না। এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। তো সেই ক্ষেত্রে কানেক্টিভিটি তৈরির ক্ষেত্রে মানে পরের প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে কি ধরনের কাজ হচ্ছে আপনার চারপাশে এবং কি ধরনের কাজ হওয়া উচিত, সেটি নিয়ে যদি একটু ব্রিফলি বলেন। Thank you, Professor Zaman. I really admire your analysis. Not all that I agree with, but I do definitely welcome your analysis. আমি একটা কথা বলবো প্রথমে, before I come to the question that you asked me, বলবো যে one way আমরা কি আমাদের কমিউনিটি, যেখানে আমি by and large, okay, I'm going to stick to আমাদের বাংলাদেশি কমিউনিটি যেখানে আমি থাকি, যেখানে ওকে না, এবং যাদের সাথে আমার ডেইলি উঠা বসা, আমরা কিন্তু খুবই চেষ্টা করেছি যে we are not আমরা পর না, দেশ থেকে পর না, হ্যাঁ, যার জন্য যে প্রবাসী, এটা আমি পছন্দ করি না। আমরা অনেক কিছু ভাবে চেষ্টা করেছি over the decades to make sure that there is a connection. Therefore,
আই ডোন্ট ফিল এনটাইটলড যে আমার অধিকার হয়ে গেল যে আমি বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এটা বিষয়ে আমি আলাপ করব, এটার জন্য আমি মানে আই ডোন্ট এগ্রি। বাট যেখানে আমরা কন্ট্রিবিউট করছি টু দ্য ন্যাশনাল ওয়েলবিং অফ বাংলাদেশ, যেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার ইভেন ইন মেনি পার্টস অফ আওয়ার কমিউনিটিস আমরা চেষ্টা করছি টু বি এ পার্ট অফ টু ইমপ্রুভ। উই ডোন্ট হ্যাভ এনি মানে আমাদের কোনো এটার মধ্যে পার্সোনাল কোনো গেইন নাই এই সেন্সে, এক্সেপ্ট দ্যাট উই লাভ বাংলাদেশ। Therefore, you know, the connectivity with our relatives, our gram, our শহর, our different aspect of our society, এটা বাঁচিয়ে রাখার জন্য এটা just if we can take some little bit out of our pocket and we share that, it makes us feel better and connected. Okay, that's one thing. The second thing আমি বলবো যে it is absolutely right, and আমি কিন্তু খুবই চেষ্টা করেছি, I labor this point, যে বাংলাদেশে politically কি হচ্ছে, লিডারশিপ কে করছে, কেন করছে, কিভাবে করছে, we ought to stay out of that unless we're taking full part in politics. I have disagreed fundamentally যে এখানে political party replicate হচ্ছে, similar hatred replicate হচ্ছে, বা angst, anxiety, all that, হ্যাঁ একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে সো আর একটা পলিটিক্যাল পার্টি অফ ইনসিগনিফিকেন্ট, এগুলো নিয়ে আমি কোনো সময় আমি I never pander to it. I try and avoid it, and আমি ডিসএগ্রি করি। না, আই এগ্রি, বাট এখানে ছোট্ট করে একটু ক্লারিফাই করা প্রয়োজন। ব্যারিস্টার আপনি যদি বলেন যে তারপরে যখন আমরা বিভিন্ন সময় দেখেছি যে ডেমোক্রেটাইজেশনের একটা প্রসেস শুরু হয়েছে, ডেমোক্রেসি সরে যাচ্ছে, তখন তো ব্রিটিশ বাংলাদেশি হিসেবে বা ধরেন আপনি আপনার জায়গা থেকেও আমরা বহুবার দেখেছি যে একটা ডায়ালগ বা ডেমোক্রেসিকে মানে কি বলবো যে রিট্রিভ করার জন্য আপনি কাজ করেছেন, সেটা তো দরকার, আপনি তো এটি এগ্রি করেন নাকি? হ্যাঁ, that's fine, but last few years এটা কিন্তু খুব ইন্টেন্সিফাইড হয়ে গেছিল এবং at many point it became very volatile, and it really caused long standing relationship আমাদের সবার মাঝে, হ্যাঁ, it almost like divided the community and community people who are very prominent in different aspects, whether it was catering industry, whether it was the professional industry, whether it was the media. It somehow divided itself on the basis of what was going on in Sure. Bangladesh and wherever the significant leadership prevailed. So I mean ওটা করছি disagree, ওটার সাথে disagree করছি, but that's okay. It's my opinion. It's my personal opinion. আমি চেষ্টা করি I adhere to that, যে আমি ওভাবে বিহেভিয়ার করার চেষ্টা করি। এটা not recognized always, but that doesn't matter. You know, আমি এখন অনেক বুড়া হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, and really I don't care a damn about many things. So I try and be respectful এবং understanding, and if I cannot do good, then I stay away. That's my principal policy now. With regards to আমরা কি করছি সেকেন্ড জেনারেশনের জন্য, আমি মনে করি আমাদের জেনারেশনের মানুষ অনেক কিছু করার চেষ্টা করেছে এখানে, ল্যাঙ্গুয়েজ, কালচার, মিউজিক, ডিসকোর্স, মেনি ডিসকোর্সেস about living together, promoting Bangladesh, অনেক কিছু এক্সাম্পল দিতে পারবো, অনেক কিছু, হ্যাঁ, যেটা আমরা চেষ্টা করেছি to keep lived experience of us as British Bangladeshis who are British in many aspects of our life. So এটা এখন কিন্তু তেমন ভাবে ঠিক হচ্ছে না in many parts of our country, but তাহলে তো definitely বাংলা ভাষা বা বাংলা কালচার বা আমাদের ধার্মিক যেগুলো আমাদের অ্যাসপেক্ট আছে আমাদের পরিবারের, আমাদের সমাজের, এটা কিন্তু বাঁচিয়ে রাখার জন্য with as much love, adoration, respect as possible আমরা সবাই মিলে এখনো চেষ্টা করছি। এখানে খুবই প্রাসঙ্গিক একটা বিষয় ব্যারনসুদ্দিন, আপনি যেটি বললেন যে এই যে চেষ্টাটা, এফোর্টটা ফার্স্ট জেনারেশনের ছিল, সেকেন্ড এবং থার্ড জেনারেশন যেন বাংলাকে ভুলে না যায়, বাংলা ভাষা, সংস্কৃতি, বাংলাদেশকে অ্যাজ এ হোল, তো এটি দীর্ঘদিন ধরে এই জায়গাটিতে কাজ করার পর আপনার কাছে কি মনে হচ্ছে যে এই জেনারেশনটা কি বাংলাদেশ নিয়ে আগ্রহী, নাকি বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটির প্রশ্ন বা বাংলাদেশে তো অনেক ধরনের সংকট রয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময়, সেটির কারণে তারা কি একটু দূরে সরে আসছে, মানে এখনকার সিচুয়েশনটা কি?
সো আমি দুইটা জিনিস বলবো এটা নিয়ে। প্রফেসর জামান কিন্তু একটা ভেরি গুড পয়েন্ট মেড, ভেরি গুড পয়েন্ট, বিকজ উই নিড টু এস্টাবলিশ আওয়ারসেলভস। এখানে যখন আমরা প্রথমে এসেছিলাম, আমাদের জেনারেশন, তখন আমরা কিন্তু এটা চিন্তা করিনি। Our fathers and our mothers were thinking, when are they going to be getting us sorted so they can go back to Bangladesh? হ্যাঁ, আমাদের জেনারেশন যখন হলো তখন আমরা মনে করলাম যে না, actually children don't want to do that. They feel a sense of belonging here. So we have to make sure that they're feeling secure. So হয়তো ওদের paradoxical journey, ওদের from us may be different slightly, but our children are in all sorts of different professions. And I have a firm belief, and if you look at Indian example, it doesn't happen so much, I do not believe, in Pakistan, but certainly in India and some of the other countries, that professionals, when they become second, third generation professionals, they look for pathways to going back to Bangladesh, to reacquaint with their families and their history and legacy. And many of the TV channels, including yours and Channel S, have done enormous amount of work towards ensuring that the younger generations are brought in to all aspects of what we do. It is not always possible, but I think there's a really great opportunity for Bangladesh, because in fact the President and new Prime Minister has lived here, and he's had this experience in this country, and he knows the incredible talent and skilled Bangladeshis that lives here and in whose heart Bangladesh exists. And I do believe that there is going to be a very significant path created for their honoring, our generations of contribution, but also maybe enticing the next generation, our children's generation, to contribute to frame Bangladesh and Bangladesh, that we can contribute to many aspects, and often at our own cost. So I think that that opportunity exists, and I hope that it will improve. নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও। অধ্যাপক শাহাদুজ্জামান, একটা কথা প্রায়শই শোনা যায় যে প্রবাসীদের যে বাংলাদেশ নিয়ে আবেগ, অনুভূতি এবং তাদের যে কন্ট্রিবিউশন বিভিন্নভাবে, সেই কন্ট্রিবিউশনটাকে ঠিক সেই অর্থে রেকগনাইজ করা হয় না, অ্যাকনলেজ করা হয় না, মূল্যায়ন করা হয় না। এই অভিযোগটি প্রবাসীদের দিক থেকে, মানে প্রবাসীদের একটা বড় অংশ, এটা আমরা বলতে শুনি সব সময়। আপনার পর্যবেক্ষণটা কি এই বিষয়ে? এই বিষয়ে আংশিক সত্য কথাটা, একেবারে যে মূল্যায়ন হয় না সেটাও আমি বলবো না, কিন্তু আপনি আগে একবার একটু জিজ্ঞাসা করছিলেন যে অন্যান্য দেশের অভিজ্ঞতা কি। সেই ক্ষেত্রে আমি দেখেছি, আমার যেহেতু গ্লোবাল হেলথের কাজের সূত্রে নানা দেশে যেতে হয়, সেখানে যেভাবে মানে দেশের যারা প্রবাসী আছে দেশের সাথে যেভাবে যোগাযোগ আছে, সেইটা আমাদের দেশের তুলনামূলকভাবে আমি বলবো যে কম, এবং অনেকে যারা কাজ করতে গেছেন তারা নানা রকম বাধার মুখোমুখি হয়েছেন। আমি আমার ব্যক্তিগত গবেষণা এবং আমার একাডেমিক পরিমণ্ডলেও দেখেছি অনেক রকম পরিকল্পনা নিয়ে অনেকে গিয়েছেন, কিন্তু সে ধরনের সহযোগিতা পাননি। আমার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতাটা অনেক কিছুটা ইতিবাচক বলতে হয়। আমি নানা রকম গবেষণা প্রকল্পের সাথে যুক্ত আছি, বাংলাদেশের ইউনিভার্সিটির সাথে আমি পড়াতেও যাই মাঝে মাঝে। কিন্তু আমি যদি সাধারণভাবে বলি, অধিকাংশ প্রবাসীদের অভিজ্ঞতা খুব পজিটিভ না, সেটা আমি স্বীকার করব। রাইট। এখন প্রাসঙ্গিকভাবে আরেকটি বিষয় অবশ্যই আলোচনার দাবি রাখে, সেটি হচ্ছে যে আপনি নিজে যে ফিল্ডে কাজ করেন, অর্থাৎ টিচিং বা গবেষণা, এই জায়গাটিতে আমরা জানি যে সারা পৃথিবীতে একাডেমিয়াতে অনেক বাংলাদেশি রয়েছেন যাদের বাংলাদেশে কন্ট্রিবিউট করার সুযোগ রয়েছে, এবং আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চিত্রগুলো দেখতে পাই যে সেখানে গবেষণার ক্ষেত্রে তারা কতটা পিছিয়ে রয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও যে খুব আশাব্যঞ্জক, দু একটি বিশ্ববিদ্যালয় বাদে, মানে ব্যতিক্রম বাদ দিলে সেই অর্থে নয়। তো সেই ক্ষেত্রে এই কাজটি হচ্ছে না কেন? মানে সারা পৃথিবীর যে গবেষণা বা বাংলাদেশিদের যে তাদেরকে যে সম্পৃক্ত করার তো অনেক ধরনের ওয়ে আছে। একটা সময় ব্রেন ড্রেন বলা হতো, এখন তো ব্রেন গেইন করার যে ধারণাটি,
সেটি তো রাইট, রাইট। অনেক সহজ, কেন হচ্ছে না? রাইট। এটা একটা খুব একটা জরুরি জায়গা। আর বিশেষ করে আমি এই ক্ষেত্রেরই মানুষ বলে আমার কিছু পর্যবেক্ষণ তো আছে এই বিষয়ে। হুম, হুম। আ মানে এটা তো তর্কের কোনো জায়গা নেই যে আ মানে আমরা যতই এক ধরনের মানে উপরিকাঠামোর যে ডেভেলপমেন্ট সেটার কথা বলি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, কিন্তু সেগুলো কখনোই সাস্টেইন করবে না একটা দেশে হুম, হুম। যদি এটার যে ভেতর কাঠামোর যে আ উপাদানগুলি, যে এই শিক্ষা, গবেষণা, আ জ্ঞানের উৎপাদন এগুলো যদি না ঘটে তাহলে এই কোনো ডেভেলপমেন্টই সাস্টেইন করবে না। পৃথিবীর কোথাও ঘটেনি। রাইট। আনফরচুনেটলি আ বাংলাদেশের দিকে যদি তাকাই, আমি তো আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভেতরেই বড় হয়েছি। বাংলাদেশের গবেষণা জগতের সাথে আমার যোগাযোগ আছে। আমাদের অনেক আন্তর্জাতিক মানের গবেষক আছেন ব্যক্তিগত পর্যায়ে। আমাদের অসাধারণ অনেক শিক্ষকও আছেন। কিন্তু আমি যদি সাধারণভাবে বলি, বাংলাদেশের শিক্ষা, গবেষণা, জ্ঞান উৎপাদনের জায়গাটা অত্যন্ত হতাশাজনক একটা জায়গায় আছে। আ আপনি আপনি জানেন যে পৃথিবীর যে মানে যে ইউনিভার্সিটি র‍্যাংকিং হয় তার ৫০০ টার ভেতরেও বাংলাদেশ নেই। আ গবেষণার ক্ষেত্রেও বাংলাদেশ এমনকি সাউথ এশিয়ান কান্ট্রি গুলো থেকেও পিছিয়ে আছে। আমি আমি গত বছরে আমরা বাংলাদেশের আমি যেহেতু হেলথ আমার কাজের বিষয় 50 ইয়ার্স এর হেলথ পরিক্রমা যেটা ট্র্যাজেক্টরি, এটা নিয়ে একটা বই বের করেছি। সেখানে মানে ইন্টারেস্টিংলি আমাদের গবেষণারও র‍্যাংকিং হয়। হুম, হুম। বাংলাদেশ নেপালের চেয়েও পিছিয়ে আছে এই র‍্যাংকিং এর জায়গা থেকে। সো এগুলো খুব হতাশার ব্যাপার। এটাকে শুধুমাত্র কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের আ ব্লেম করার হুম, হুম। জায়গা নেই আমি মনে করি। এটা আমাদের একটা সিস্টেমেটিক ব্যারিয়ার আছে অনেকভাবে এই জায়গাগুলোতে। আমাদের মানে কোনো গবেষণার ইনসেনটিভ সেভাবে নেই। গবেষণা করলে যে ক্যারিয়ার ট্র্যাজেক্টরিতে খুব বেশি কাজ হবে সেরকম কোনো আ ব্যবস্থা নেই, গ্রান্ট নেই। মেন্টরশিপ এর ভীষণ রকম অভাব আছে। এখন যদি ইন জেনারেল, আবার আমি বলছি ব্যতিক্রম আছে, কিন্তু ইন জেনারেল আমাদের একটা কাইন্ড অফ আমি এতটুকু পর্যন্ত প্রায় বলতে পারি যে একটা এন্টি নলেজ, এন্টি রিসার্চ আ কালচার আছে বাংলাদেশে। তো সেইটার কারণে আ আপনি যেটা বললেন যে অফ কোর্স পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের অনেক গবেষকরা আ বাইরে এসে কাজ করছেন, সফলভাবে কাজ করছেন। তাদের সাথে যদি আ যুক্ত করা যেত বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে, গবেষণা ব্যবস্থাটাকে, একেবারে যে নেই তা না। অনেক জায়গায় আমি বলছিলাম যে আমিও ব্যক্তিগতভাবে যুক্ত আছি। আমি পড়াই মানে রিসার্চ প্রজেক্টের সাথে যুক্ত আছি। কিন্তু সেইটা যেই মাত্রায় হওয়া উচিত আ সেইভাবে হচ্ছে না। সেটা একটা মিসড অপরচুনিটি, একটা ম্যাসিভ মিসড অপরচুনিটি আমি বলব। ধন্যবাদ। আমি বারোনেস উদ্দিন আপনার কাছে আবারও ফিরে আসছি। আপনাকে আমরা যেভাবে দেখেছি বা যেভাবে দেখি যে একেবারে কমিউনিটির ভেতর থেকে উঠে আসা একজন মানুষ এবং কমিউনিটির পালস, কমিউনিটির অ্যাসপিরেশন আপনি অনেকের চেয়ে অনেক গভীরভাবে কাছে থেকে দেখেছেন। এখন এই যে প্রবাসী বা অনাবাসী বা তাদের সঙ্গে বাংলাদেশের কানেক্টিভিটি নিয়ে যখন কথা বলছি, দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু আপনার মতামত বা মূল্যায়ন বা আপনার দৃষ্টিভঙ্গিটা জানার চেষ্টা করছি। একটা হচ্ছে যে বাংলাদেশের মানে যে প্রবাসী যারা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্কের একটা জায়গা হচ্ছে যে তাদের প্রপার্টি বা ল্যান্ড বা তাদের পরিবার বাংলাদেশে অবস্থান করছে। হ্যাঁ। এখন আমি অন্তত সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে যুক্তরাজ্য প্রবাসীদের একটা বিরাট অংশের একটা বিরাট উদ্বেগের জায়গা হচ্ছে তাদের জমি দখল হয়ে যাচ্ছে বা গেছে, হ্যাঁ, সেটি তারা রেমিডি পাচ্ছেন না। এই সংকট আমি গত ২০ বছর ধরে টেলিভিশনে কাজ করার সূত্রে আমি দেখেছি যে এটি উচ্চারিত হচ্ছে। কিন্তু আজকে এই জায়গাটিতে দাঁড়িয়ে যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে সেই উদ্বেগ থেকে বা সেই যে একটা অসন্তোষ রয়েছে প্রবাসীদের, এই বিষয়টি প্রপারলি হ্যান্ডেল করা হচ্ছে না বা রেসপন্ড করা হচ্ছে না, সেটি থেকে সরে আসতে পেরেছে বা এখন কি অবস্থা, কি মনে করেন আপনি? Loaded question. I don't know that I can fully respond adequately. কিন্তু obviously এই বিষয়ে আমার খুব ভালোভাবে জানা আছে। এটা শুধু না যে জমি দখল হয়ে যাচ্ছে, আমি অনেককে চিনি কিন্তু যাদের জমি এভাবে দখল করে নিয়েছে বা দেশে গিয়ে ওদের পরিবার উম ওদের নাম টাম নিয়ে কপি করে আই ডোন্ট নো কিভাবে
মানে ইউজিং দ্য সিস্টেম নিজের জন্য লিখে নিয়েছে। তো অনেক কিছু এ ধরনের হয়। আরো একটা কিন্তু বড় ইস্যু আছে যে আমাদের সবার ইনক্লুডিং আমার পরিবারে আহ অনেক প্রপার্টি রয়েছে দেশে, যেটার কোনো আমরা ফলাফল পাবো না। এটা নিয়ে আসার কোনো লিগ্যাল সিস্টেম বা ফাইন্যান্সিয়াল চ্যানেলস এখনো এস্টাবলিশ হয়নি। এটা এটা একটা জিনিস আমার মনে হয় হয়তো আমাদের আবার নতুন এমপি হয়েছেন যারা বিদেশে ছিলেন, হয়তো that will be addressed. I just hope so, and because I think that's a very big issue. But এগুলো কিন্তু peripheral, আমি বলবো almost. Contrary to that, if you actually flip that, আমাদের যে অবদান দেশে, particularly in Sylhet, I mean every sector, whether it's business, whether it's property, whether it's charity, আমরা কিন্তু অনেকে অনেক গ্রুপ অনেক কিছু করছি। হ্যাঁ, এটারও কিন্তু কোনো স্বীকৃতি recognition নেই from the national perspective. So I think that would go a long way to make amends some of the errors that have occurred over the generation towards Bangladeshis in this country. Definitely people who contribute hugely to the treasury of Bangladesh do not recognize that contribution. And I think that hopefully also be something for new government's consideration. কিন্তু প্রফেসর জামান যেগুলো বলেছেন এগুলো কিন্তু ওয়েল ওয়ার্থ কনসিডারিং। আমার নিজেরও পরিবার থেকে ডাক্তার যিনি প্রায় ওখানে যায় এবং ওখানে গিয়ে কিছু ডায়াবেটিসের উপরে কাজ করেন। আমার নিজের বোন অ্যাকচুয়ালি ট্রেন সাম অফ দ্য সাইকোলজিস্ট ইন বাংলাদেশ। শি ইজ বিন ডুইং দ্যাট ফর 2-3 years. মানে এগুলো ওর নিজের you create that opportunity and then you're doing something. For instance, I've been instrumental in creating a relationship between Surrey University and not Tulip. What's the university name? Daffodil University. হ্যাঁ, এখানে আমিও কিন্তু over the years আমি চেষ্টা করেছি যে যখনই কেউ very significant prominent comes to try and tie it with people here in the UK, whether it's about business, improving business access, or whether it's about improving relationship. অনেক কিছু করার আছে, হ্যাঁ, এবং এটা has to come within structures of Bangladesh government. It has to be led by Bangladesh government. আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমরা তো যারা প্রবাসী হচ্ছেন তাদের একটা অংশ নিয়ে কথা বলছি, কিন্তু একটা বিরাট অংশ, বোধ করি সবচেয়ে বড় অংশ, তারা মধ্যপ্রাচ্যে থাকেন এবং স্বল্প দক্ষ শ্রমিক হিসেবে তারা কাজ করেন। তাদের যে কন্ট্রিবিউশন, তাদের রেমিটেন্স বা তাদের বাংলাদেশের অর্থনীতিতে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটাকেও ঠিক শুধু অ্যাকনোলেজ বলবো না, মানে সেটিকে আরও যাতে একটু বেটার ওয়েতে বাংলাদেশের অগ্রযাত্রায় কাজে লাগানো যায়, সেটির সরকারি উদ্যোগ সেই অর্থে বলা হচ্ছে যে মানে অ্যাডিকুয়েট না। তাদের ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এমনকি তারা যখন এয়ারপোর্টে যান তাদের সঙ্গে যে আচরণটা করা হয় এটি নিয়ে আমরা মাঝে মাঝে ভিডিও দেখি, ভাইরাল হয়, এটা অত্যন্ত দুঃখজনক। তো আপনার কাছে কি মনে হয় যে যারা একটু অদক্ষ বা স্বল্প দক্ষ শ্রমিক রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা বাংলাদেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করছেন, তাদের ক্ষেত্রে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত? দের অবদান তো মানে কঠিন এবং আমি নিজে পার্সোনালি দেখেছি এবং সরি টু সে দিস, আই ডোন্ট লুক দি আদার ওয়ে। আমি অনেক সময় এয়ারপোর্টে যদি এগুলো দেখে থাকি আমি কিন্তু ওখানে যাই এবং আমি বলি যে আপনি জানেন যে আপনি যে এখানে কাজ করছেন হয়তো ওনার অবদান আপনার থেকে অনেক বেশি। এবং আমি কিন্তু
I take it very personally. কারণ হ্যাঁ আমরা যারা বিদেশে আছি, we are looked at as like শ্রমিক দল, right? We are nobody in that scheme of everything. We are the laborers. Our family were treated as laborers. I mean, my mother was a teacher, right? কিন্তু উনার the fact that she was a experienced teacher had no meaning. She had to end up working in a factory in Brick Lane. Yeah. So আমি বলবো এটা যে আপনি একেবারে বলছেন যে কথা, I think there's a very great shortfall also on our part এখানে, যে আমরা অনেক কথা বলি এখানে, আমরা একে অপরের সাথে কথা বলি, we speak and talk to the converted, right? We preach to the converted. আমরা একত্রে যেগুলো কাজ করে আমরা ফলাফল দেখেছি দেশে, we need to replicate that. আমি মনে করি যে আমাদের যে প্রেশার এখানে, we don't just take pressure on behalf of us. We talk about wherever the Bangladeshis are, because we want systemic change in Bangladesh government, the way it structures itself, its approach to people who live abroad, who contribute to the community. আমি শুনছিলাম যে বাংলাদেশি কয়েকজন মারা গেছেন in this war, on the attack on the Middle East. I wanted to know what the process were for supporting people who may have lost their jobs, for instance, and they will need to go back. Many Western countries were finding it difficult to put planes for their citizens. What about Bangladesh? Because I know I was chairing the Libya All-Party Parliamentary Committee at that time, group, and I know when the Libyan war happened, thousands of people were stranded, including many professionals, but many laborers, and they really suffered. Many died. So there doesn't seem to be a system which picks up as soon as there are issues abroad for Bangladeshi communities. So I think you're right. Bangladesh has responsibility, but we need to work together. Right. From here, we need to raise the bar of campaign for making sure that there is justice for people. প্রফেসর জামান, আপনার কাছে আসতে চাই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে গত দুটো টার্মে আওয়ামী লীগের আগের সময় এবং বিএনপি এবার নতুন সরকার গঠন করলো, সেখানে প্রবাস থেকে বেশ কজন সংসদ সদস্য হয়েছেন গুরুত্বপূর্ণ পদে, বিভিন্ন পদে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি আমরা ইন্টারিমের সময়ও দেখলাম যে প্রবাস থেকে প্রবাসে আছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগানো হচ্ছে। তো সেই বিষয়গুলোকে আপনি কতটুকু ইতিবাচকভাবে দেখেন, বা এইটাকে আপনি সাস্টেনেবল মনে করেন কিনা, নাকি এটা এক ধরনের চেরি পিকিং হয়েছে? প্রথমত অন্তর্বর্তী সরকার সম্পর্কে আসলে মন্তব্য করা এই মুহূর্তে খুব একটা সুযোগ নেই, কারণ সেটা একটা খুব অল্প সময়ের জন্য ছিল এবং সেটার কোনো সাস্টেনেবিলিটি মডেল তো না। সুতরাং ওনারা কাউকে নিয়েছিলেন সেটা সম্পর্কে হয়তো কথা বলা যাবে না। কিন্তু হ্যাঁ, এখনো নতুন সরকারে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে যোগ দিয়েছেন। একটু আগে যেটা আলাপ করছিলাম, যেটা আপনিও জিজ্ঞাসা করছিলেন যে প্রবাসীরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, যেটা পলাপাও একটু বললেন যে আসলে এই কন্ট্রিবিউশনের ধরেন ভেতরের আকাঙ্ক্ষা, ইচ্ছা, চেষ্টার কোনো কমতি নাই এবং নানাভাবে সেগুলো চলছে। কিন্তু এটা অধিকাংশ ক্ষেত্রে একটা ব্যক্তিগত পর্যায়ে, ব্যক্তিগত উদ্যোগ, এটা একটা জাস্ট পার্সোনাল ইনিশিয়েটিভস এই ব্যাপারগুলো করছে। এটা যতক্ষণ পর্যন্ত একটা অর্গানাইজ স্ট্রাকচার রূপ না নিচ্ছে সেগুলোর ফলটা আমরা পাবো না। তো এখন অনেকে যারা প্রবাসী ছিলেন তারা যুক্ত হয়েছেন সরাসরি বাংলাদেশের রাজনীতিতে। এখানকার এক ধরনের অভিজ্ঞতা নিয়ে তারা সেখানে গেছেন। কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে মানুষ তো আসলে যখন একটা পজিশনে যায় এবং পরিবেশ তো তাকে অনেকটা ইনফ্লুয়েন্স করে। ওই পুরনো প্রবাদ আছে আর কি, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। এখন সেই পরিবেশের ভিতরে থেকে তিনি তার সত্যিকার যে অর্জনগুলো, গুণগুলো কতটা ব্যবহার করতে পারবেন সেটা আমাদের দেখতে হবে। শুধুমাত্র প্রবাসী একজন যুক্ত হয়েছেন বলেই সেটা যে ইতিবাচক হবে আমরা বলতে পারি না, কিন্তু আশা করতে পারি এবং নিশ্চয়ই
এই সংযোগগুলো আর যত বেশি ঘটবে আমি মনে করি, এবং একটু স্ট্রাকচার্ড ওয়েতে ঘটবে, ব্যক্তিগত উদ্যোগে নানা রকম হওয়ার চেয়ে একটা যদি সিস্টেম ডেভেলপ করা যায় যে কিভাবে আমরা এই প্রবাসে যে বাংলাদেশের নানা শক্তি গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাকে কিভাবে চ্যানেলাইজ করা যায়। আমরা 56 বছর পার করে দিলাম একটা দেশের। আমরা বহুদিন মনে করেছি যে ঠিক আছে দেশটা তৈরি হচ্ছে। আমরা প্রাথমিক দশকগুলোতে একটা প্রস্তুতি পর্বে ছিল। কিন্তু এখন আমরা মনে হয় এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে একটা গভর্নেন্স এবং সিস্টেম ডেভেলপমেন্ট করবার জন্য আর ছাড় দেওয়ার সময় নেই। 56 বছর 56 ইয়ার্স ইজ এনাফ। ইটস এ লং টাইম। তো এইসব সময়ে এসে আমাদের আসলে আরো অনেক ক্রিটিক্যালি বসা উচিত, ভাবা উচিত যে কিভাবে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মেধা, চিন্তা, ভালোবাসাগুলোকে একটা চ্যানেলাইজ করে বাংলাদেশের ভেতরে কোনো না কোনো ভাবে যুক্ত করা যেতে পারে। আমি একটু ব্রিফলি আপনার লেখালেখি প্রসঙ্গে আসতে চাই। আপনি যেমনটি বলেছেন যে আপনি বেড়ে উঠেছেন, মানে আপনি তৈরি হয়েছেন মূলত বাংলাদেশে, এবং বিদেশে আসার পরেও আপনার লেখালেখি বা আপনার সাহিত্য ভাবনায় সেখানে বাংলাদেশ একটা বিরাট অংশ জুড়ে রয়েছে। কিন্তু আমি যদি একটু ভিন্নভাবে দেখি যে আপনার সেই বেড়ে ওঠা এবং আপনার আপব্রিঙ্গিং, কালচারাল এক্সপোজার থেকে শুরু করে সব কিছুকে মেনে নিয়ে এই যে বিদেশে থাকার যে সময়টা এবং এই যে আপনি সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন আপনার কাজের প্রয়োজনে, একটা শব্দ আছে বাংলায় যে বিশ্ববীক্ষণ। তো বিশ্ববীক্ষণের যে সুবিধা, সেই সুবিধাটা তো আপনার সাহিত্যেও রিফ্লেক্টেড হয়েছে বা প্রতিফলিত হয়েছে। যদি আমি এভাবে বলি, আপনার উত্তরটা কি হবে? নিঃসন্দেহে, মানে আমাদের তো একটা মানে আইডেন্টিটি বা ব্যক্তিত্বের অনেকগুলো মাত্রা থাকে। আমি একদিকে বাংলাদেশী, আবার আমি ব্রিটিশ, আমি বাবা, আমি অধ্যাপক, আমার অনেকগুলো আইডেন্টিটি আছে। এবং আমি মনে করি যে এই বাংলাদেশের সীমা পেরিয়ে আমি যে পৃথিবীর নানা দেশে যেতে পেরেছি, যোগাযোগ করতে পেরেছি, দেখতে পেরেছি, সেইটা মানুষ হিসাবে, একজন পেশাজীবী হিসেবেও আমাকে অনেক, আমার আমার পুরো ভিশনটাকে এক্সপান্ড করেছে, আমার স্কিলস সেট অনেক বাড়িয়েছে। মানুষ হিসাবে আমি অনেক উন্নত হয়েছে, এবং আমার লেখালেখিতে আমি হয়তো প্রবাস জীবন নিয়ে সেভাবে সরাসরি লিখছি না, কিন্তু আমি বাংলাদেশের ভেতরে বসে যখন বাংলাদেশকে দেখি একরকম ভাবে দেখি, কিন্তু আমি যখন একটা দূরত্ব থেকে দেখি, একটা জুম আউট করে দেখি, তখন বাংলাদেশকে আমি অন্যভাবে দেখতে পারি, আরো নতুন করে দেখতে পারি, আরো গভীর ভাবে দেখতে পারি। সবসময় যে একেবারে, যেটা আমি বলছিলাম যে আগুনের ভিতরে বসে থাকলে আগুনকে দেখা যায় না, মিছিলের ভিতরে চলতে থাকলে মিছিলকে সবসময় দেখা যায় না, মিছিলের বাইরে এসে দাঁড়াতে হয়, তখন মিছিলটা পুরোপুরি প্রসেশনটা দেখা যায়। তো প্রবাসী বা বাইরে থেকে যখন আমি দেখছি, আমি মনে করি যে বাংলাদেশকেই আমি আরো নতুন করে, ভালো করে, গভীরভাবে বুঝতে পেরেছি বাইরে থাকার কারণে এবং পৃথিবী ঘুরবার কারণে। নিশ্চয়ই। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দুজনের কাছে আমি 1 মিনিট করে আসবো। প্রথমেই মনজিলা পলাউদ্দিন, ব্যারোনেস উদ্দিন, আপনি আপনার সূচনা বক্তব্যে শুরুতেই পিটার শোর কথা উল্লেখ করেছেন। আমরা এদেশে আসার পরে এমনকি বাংলাদেশ থেকেও পিটার শোর কথা অনেক শুনেছি, এবং এটা তো সবাই আমরা মানি যে উনি বাংলাদেশের একজন ভালো বন্ধু ছিলেন, একজন রাজনীতিবিদ, কিন্তু মানে অকৃত্রিম বন্ধু বাংলাদেশের। তো এরকম অনেকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আপনার, আমরা জানি। সেই গল্প হয়তো আরেকদিন শুনবো। কিন্তু ওভারঅল আপনার যে কাজের জগৎ, কাজের ক্ষেত্র, আপনার যে দেখার জগৎ, সেটিকে বিবেচনায় এনে বাংলাদেশ নিয়ে যদি আপনি আপনার কনক্লুডিং রিমার্ক বা আপনার যে শেষ মন্তব্য করেন একজন প্রবাসী হিসেবে বা অনাবাসী হিসেবে। কি বলবো, হ্যাঁ, অনেক কিছু মনে আসছে এই মুহূর্তে। বাংলাদেশ নিয়ে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের পার্সপেক্টিভ থেকে, যেটা প্রফেসর জামান এখন বললেন, ভেরি ইম্পর্টেন্ট। সো ইন অল আওয়ার লিভড এক্সপিরিয়েন্সেস, যদি আমি কাজে থাকি, যখন পার্লামেন্টে 27 বছর হয়ে যাচ্ছে, বাংলাদেশের বিষয়ে সবসময় বলার চেষ্টা করেছি। যে কোনো অপরচুনিটি থাকে চেষ্টা করি যে বাংলাদেশকে কিভাবে উন্নতভাবে আমাদের সবাই দেখবে, বা অলওয়েজ চ্যালেঞ্জ করেছি যখন বাংলাদেশ নিয়ে কোনো ধরনের দুর্নাম সৃষ্টি হয়েছে, চেষ্টা করেছি। তো আমি বলবো এই কথা যে এগুলো আমরা করতে থাকবো, এবং there has to be a route, there has to be a bridge towards working with Bangladesh. And আমি completely in agreement যে government is a new government,
এবং আমরা এখনো, আমাদের লেবার গভর্নমেন্ট ইজ মোর দ্যান 1 year old, এখনো আমরা বলছি যে মাত্র তো আসলাম। হ্যাঁ, so I think we must not make any overall assessment or conjecture about what's going to happen, but there's a real opportunity for us to work together with Bangladesh government, with Bangladesh system, Bangladesh businesses, to try and assist, make a flourishing relationship. In fact, somebody should organize a proper roundtable or a big, not a big conference, not spend thousands of pounds doing it, but actually a meeting where we can go and we can either do it in Bangladesh or invite people from Bangladesh, so we can talk about how can we work together as a collective. এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অবদান, যে আমরা কন্টিনিউয়াসলি বাংলাদেশকে ভালোবাসি এবং আমরা চাই যে বাংলাদেশ পিসফুল থাকুক, বাংলাদেশ ইকোনমিক্যালি স্ট্রেংথেন থাকুক, এবং আমরা সবাই সবকিছু করার চেষ্টা করব যার জন্য, যার ফলে এটা একটা বাংলাদেশ ফুল অফ জয়, জয় বাংলা, জয়, সোনার বাংলা। এটা হচ্ছে আমাদের মানে আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের সম্মান। তো অফকোর্স এনিথিং উই ক্যান ডু, উই আর হিয়ার। আমরা সবাই মিলে একসাথে কাজ করি, উই উইল অলওয়েজ ডু ইট ইনশাআল্লাহ। ধন্যবাদ ব্যারোনেস উদ্দিন। অধ্যাপক জামান, আমরা জানি যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক যে সংকট, সেই সংকটে প্রবাসী বাংলাদেশিদের কিন্তু একটা বলবো যে ভূমিকা ছিল, হ্যাঁ, এবং সেই ভূমিকাটা অবশ্যই আলাদাভাবে মেনশন করার মতো। তো বাংলাদেশের সামনের যে পথ চলা, সেই পথ চলায় প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে যদি আপনার কনক্লুডিং যে রিমার্ক বা আপনার সমাপনী বক্তব্য, 1 মিনিট। আচ্ছা, আবারও আমি পুরোনো কথাটায় যাই যে আমাদের প্রত্যেক মানুষের কিছু অ্যাট্রিবিউট আছে যেটা মডিফায়েবল, আর কিছু হচ্ছে আনমডিফায়েবল। আমরা যে বাংলাদেশী এবং আমার যে এথনিক পরিচয়, এটা আনমডিফায়েবল। আমি পৃথিবীর যেখানেই থাকি, আমি আমার এই বাংলাদেশী সত্তাটা আমার থেকে কখনোই যাবে না। সুতরাং আমি ওই জায়গাটায়, আমি যেখানে ভৌগোলিকভাবে জিওগ্রাফিক্যালি যেখানে থাকি না কেন, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। এবং আমরা যে স্ফেয়ারে, আমি বলবো এটা একটা অ্যাডভান্টেজ যে আমি একটা প্রবাসে থাকছি, আমার বাংলাদেশের সাথে সরাসরি যোগাযোগ আছে। আমি যেমন এখানকার জ্ঞান সেই, আমি তো যেহেতু সাহিত্যের মানুষ, একটু সেভাবে বলি যে মৌমাছি যেমন সারা পৃথিবী অনেক বনে বনে ঘুরে ঘুরে মধু নিয়ে আসে নানা ফুল থেকে, এবং সে চাকে ফিরে যায়। আমি এরকম সারা পৃথিবীতে ঘুরে ঘুরে মধু নেই সংগ্রহ করি, আমি বাংলাদেশে ফিরে যাই সেই মধুটা সেখানে জমা রাখতে। আবার একই সাথে আমি যখন এখানে প্রবাসে থাকছি, আমি তখন আমার ইউনিভার্সিটিতে আমি যখন লেকচার দিচ্ছি, আমি যখন গবেষণা করছি, আমি কিন্তু আমাকে তারা একজন বাংলাদেশি লাইক ব্রিটিশ বাংলাদেশি স্কলার হিসেবে চিনছে, এবং সেটা এক ধরনের, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি এখানে, আমি এক ধরনের একটা রোল মডেলও হচ্ছে অনেকের কাছে। অনেক ইয়াং বাংলাদেশি একাডেমিকরা ভাবছেন যে বাংলাদেশের একাডেমিয়াতে তো অনেক বেশি মানুষ নেই যারা কাজ করছেন প্রফেসরিয়াল লেভেলে, তো সেইভাবে তাদের একটা ইন্সপিরেশনও তৈরি হচ্ছে। এবং আমি বাংলাদেশকে আমার লেকচারের ভিতর দিয়ে, গবেষণার ভিতর দিয়ে এখানকার যে নেটিভ স্টুডেন্টস, হোস্ট পপুলেশন আছে, তাদের কাছে তুলে ধরছি। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি সামনের সময়গুলোতেও আমরা আমাদের যে বাংলাদেশের সত্তা, সেটাকে ধরে নিয়ে দু জায়গায় আমি মনে করি যে একটা কন্ট্রিবিউট করার ইকুয়াল পসিবিলিটি আছে ব্রিটিশ এবং বাংলাদেশে। অনেক ধন্যবাদ অধ্যাপক শাহাদুজ্জামান এবং ব্যারোনেস উদ্দিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা শুনছিলাম দুজন খুবই ইন্সপায়ারিং ফিগার আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে। তারা কিভাবে দেখেন প্রবাসীদের সংযুক্তি বা সম্পৃক্ততা বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে। এবং অবশ্যই আজকের এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে কোনোভাবেই যারা প্রবাসী বা অনাবাসী বাংলাদেশি রয়েছেন, তাদেরকে খুব বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কেননা তাদের যে অন্তরাত্মা এবং তাদের যে বাংলাদেশ নিয়ে ভাবনা, বাংলাদেশ নিয়ে যে আবেগ তাদের ভেতরে রয়েছে, সেটা কোনোভাবে আলাদা করার সুযোগ নেই। যারা বাংলাদেশে থাকেন তাদের থেকে খুব একটা যে আলাদা, বিষয়টি এমন নয়। কাজে আমরা এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই ভাবনাটা আপনাদের সামনে তুলে ধরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।